বছর বসবাসের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছাড়লেন সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিকাল 3:15টার দিকে তিনি ভবনটি ছেড়ে দেন বলে জানিয়েছেন ইউনূসের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা। তারা বলেন, আজ ডক্টর ইউনূস যমুনা ছেড়ে দেবেন এমন নির্দেশনা তাদের কাছে ছিল। পরে 3:15টার দিকে সাবেক প্রধান উপদেষ্টা যমুনা ছেড়ে চলে যান। যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে ফিরেছিলেন সেদিন বিমানবন্দর থেকে রাজপথ ভালোবাসায় ভরে গিয়েছিল চারপাশ। কত মানুষ ছুটে গিয়েছিল এক নজর দেখবে বলে, স্বপ্ন আর সম্ভাবনার প্রতীককে বরণ করে নিতে। আর আজ ফিরে যাওয়ার মুহূর্তে নীরবতা, না কোনো স্লোগান, না ভিড়, না উৎসাহ, এমনকি লাগেজটা পর্যন্ত বহন করার মতো মানুষও ছিল না তার পাশে। সময় বদলায়, দৃশ্য বদলে যায়, মানুষের ভালোবাসা, প্রত্যাশা আর মূল্যায়নের হিসাবও বদলে যায় সময়ের সাথে সাথে। যমুনায় আজকে বিষাদ নেমে এসেছে। যমুনায় রাজ্যের হাহাকার। যমুনার প্রতিটি ইট যেন কান্নায় ভেঙে পড়েছে। যমুনার প্রতিটা দেয়াল শোকে কাতর হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে। দেশের দুঃসময়ে হাল ধরেছিল অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। চরম এক ক্রান্তি লগ্ন থেকে দেশকে উঠিয়ে নিয়ে এসে সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ একটা নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকার এর হাতে দেশ পরিচালনার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পর আজকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছাড়লেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই অবদান আসলে ভোলার নয়। তিনি যদি এই রাষ্ট্র পরিচালনার দায়িত্বটা গ্রহণ না করতেন তাহলে হয়তো দেশের পরিস্থিতি কখনোই স্বাভাবিক থাকতো না। এরকম ডক্টর ইউনূসকে আমরা কখনো ভুলতে পারবো না। তার এই অবদান আসলে ভোলার নয়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন আমরা কয়েকটা প্রতিবেদন এবং বিশ্লেষণ দেখে আসি, তারপরে কথা বলি। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা, এবং ভিডিওটি যদি পারেন সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন। বছর বসবাসের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছাড়লেন সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিকাল 3:15টার দিকে তিনি ভবনটি ছেড়ে দেন বলে জানিয়েছেন ইউনূসের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা। তারা বলেন, আজ ডক্টর ইউনূস যমুনা ছেড়ে দেবেন এমন নির্দেশনা তাদের কাছে ছিল। পরে 3:15টার দিকে সাবেক প্রধান উপদেষ্টা যমুনা ছেড়ে চলে যান। 2024 সালের 8 আগস্ট প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর ভবনটিতে ওঠেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে ফিরেছিলেন সেদিন বিমানবন্দর থেকে রাজপথ ভালোবাসায় ভরে গিয়েছিল চারপাশ। কত মানুষ ছুটে গিয়েছিল এক নজর দেখবে বলে, স্বপ্ন আর সম্ভাবনার প্রতীককে বরণ করে নিতে। আর আজ ফিরে যাওয়ার মুহূর্তে নীরবতা, না কোনো স্লোগান, না ভিড়, না উচ্ছ্বাস, এমনকি লাগেজটা পর্যন্ত বহন করার মতো মানুষও ছিল না তার পাশে। সময় বদলায়, দৃশ্য বদলে যায়, মানুষের ভালোবাসা, প্রত্যাশা আর মূল্যায়নের হিসাবও বদলে যায় সময়ের সাথে সাথে। চুপিসারে ডক্টর ইউনূস যখন দেশ ছাড়লেন তখন আশেপাশে যারা আছেন কেউ ওনার দিকে ফিরেও তাকাচ্ছে না, হয়তো কেউ চিনেই না ওনাকে। এক পলকেই যেন সম্পর্ক বদলে গেল। অথচ এই লোকটার বিদায়ে সবারই অশ্রুসিক্ত হবার কথা ছিল, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দায়িত্ব নিলেন তখন চারিদিকে ছিল অস্থিরতা। অনির্বাচিত একটি সরকারের পক্ষে দেশ পরিচালনা করা যে কতটা কঠিন তা সামান্য জ্ঞান সম্পন্ন মানুষও বুঝবেন। বারবার রাস্তা ব্লক, সচিবালয় ঘেরাও আর মব জাস্টিসের মতো প্রতিকূলতা সামলে 558 দিন পর বাংলাদেশের ইতিহাসের প্রথম রক্তপাতহীন নির্বাচন উপহার দিয়ে তিনি সুস্থভাবে বিদায় নিলেন। এটি তার জীবনের অন্যতম বড় প্রাপ্তি। ক্ষমতা এক অদ্ভুত বাস্তবতা। যতক্ষণ চেয়ার থাকে ততক্ষণ চারপাশে তেলতেলে হাসির অভাব হয় না, কিন্তু ক্ষমতা চলে গেলে চেনা মুখগুলো অচেনা হয়ে যায়।
ডক্টর ইউনূস প্রমাণ করেছেন যে মানুষ পদকে নয়, মানুষের সততা ও কাজকেই মনে রাখে। তবে একটি বিষয়ে ডক্টর ইউনূস দুঃখিত হতে পারেন, কারণ 1.5 বছরে শুধু ওনার চামচা এবং সমন্বয়ক ছাড়া আর কারণ মন জয় করতে পারলেন না। শেষে ওরাও এখন রাজনীতি, ক্ষমতা ও চেয়ার নিয়ে ব্যস্ত, কেউ ওনার খবর রাখছে না। এটাই নীতি, এটাই বাস্তব। ক্ষমতা বেশি দিন থাকে না, তাই কারোর সাথে খারাপ আচরণ করা উচিত নয়। বাংলাদেশের সুনাম কুড়াতে এসে সাঙ্গ পাঙ্গ হারিয়ে উল্টো দুর্নাম কুড়িয়ে নিয়ে যাচ্ছেন। এখান থেকে সবার শেখার উচিত। জানলে অবাক হবেন, ডক্টর ইউনূসকে 2 দিনের জন্য গৃহবন্দী করে রাখা হয়েছিল। সেটা কি জানেন আপনারা? এই গৃহবন্দীটা অন্যান্য গৃহবন্দীর মতো না। এটা এমন ছিল, ডক্টর ইউনূসকে একটি পক্ষ থেকে হার্ডলি বলা হয়েছিল, আপনি কোনো প্রেস ব্রিফিং ফেস করবেন না, সিদ্ধান্ত দিবেন না, এই কাজটা এইভাবে করবেন না। সব পক্ষ যেভাবে বলা হবে সেভাবেই করতে হবে। এভাবেই তাকে কুক্ষিগত করে কোণঠাসা করে ফেলা হয়েছিল। অথচ কত কত কাজ করার কথা ছিল তার। ডক্টর ইউনূস বিদায়ী ভাষণ দিয়েছেন। বিদায় নেওয়ার সময় উনি দেশের রিজার্ভ রেখে গেছেন $33 বিলিয়ন, সাথে দেশবাসীর জন্য 6 মাসের মজুতকৃত খাদ্য রেখে গেছেন। অথচ ক্ষমতা গ্রহণের সময় দেশের রিজার্ভ ছিল মাত্র $19 বিলিয়ন। দেশটা দুর্বাঘাসের মতো নেতিয়ে পড়া, বিধ্বস্ত ছিল। ইউনূস সরকার সেই বিধ্বস্ত দেশের রিজার্ভটাকে টেনে তুলতে চেয়েছেন। টানতে টানতে সে রিজার্ভ নিয়ে এসেছেন 33 বিলিয়নে। তিনি রিজার্ভ বাড়িয়েছেন $14 বিলিয়ন। সংখ্যাটা কত বিশাল, তাই না? এই বিশাল অঙ্কের রিজার্ভ তার সরকার মিলে বাড়িয়েছে মাত্র 1.5 বছরে। আই রিপিট, মাত্র 1.5 বছরে। এই রিজার্ভ আরো বাড়াতে পারতেন, কিন্তু পারেননি, কারণ হাসিনা রেখে যাওয়া 21 বিলিয়ন টাকার ঋণও দিতে হয়েছে ইউনূস সরকারকে। এত বিশাল অঙ্কের ঋণও ইউনূস সরকার পরিশোধ করেছেন মাত্র 1.5 বছরেই। পাশাপাশি জনগণের ভালো করতে গিয়ে, দ্রব্যমূল্যের দাম কমাতে গিয়ে শত শত কোটি টাকা ভর্তুকিও দিতে হয়েছে। হাসিনা আগে বাহিরের দেশ থেকে ঋণ আনত, তারপর তার এমপি মন্ত্রীরা সে রিজার্ভ নিজেদের পকেটে ঢুকে বিদেশে আলিশান বাড়ি করত, গাড়ি কিনত। সে ঋণের বোঝা অসহায়ের মতো টানতে হয়েছে ইউনূস সরকারকে। অথচ ইউনূস সরকার অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নিতে চাননি। তাকে যখন ছাত্ররা ক্ষমতা নিতে কল দিয়েছিল তখন তিনি না করেছিলেন, কিন্তু পরে যখন ছাত্ররা 1 বছরের কথা বলে অনুরোধ করেছিল, ইউনূস সরকার রাজি হয়েছিলেন। কিন্তু তার শর্ত ছিল একটাই, তাকে কাজ করার সুযোগ দিতে হবে, জনগণ কথা শুনতে হবে। অথচ তাকে কাজ করার সুযোগ দেওয়া হয় নাই। জনগণও শত শত আন্দোলন করতে গিয়ে তার কথা শুনে নাই। ইউনূস সরকার চেয়েছিলেন দেশের সেনাবাহিনী, রাজনৈতিক দল, আমলা, সচিবরা দেশটাকে সংস্কার করবে, আর ডক্টর ইউনূস জনপ্রিয়তা দিয়ে বাহিরের দেশ থেকে বিনিয়োগ আনবেন, বাহিরের দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখবেন। কিন্তু বাহিরের দেশের সফরে গেলে দেখা যেত দেশে কোন্দল লেগে গেছে, আন্দোলন হচ্ছে, চাঁদাবাজি করছে, লোকজন মরছে। বাহিনীরাও নেতাদের প্রভাবে হার্ড লাইনে যেতে পারেনি। এত সব অস্থিতিশীলতার ভিড়ে ইউনূস সরকার তার মন মতো কাজ করার সুযোগই পান নাই, নিজের দক্ষতাগুলোকে দেখাতে পারেন নাই। আজকে তিনি সবার সাথে ছবি তুলে বিদায় নিয়েছেন, বিদায়ী ভাষণ দিয়েছেন। তার চোখে মুখে ক্লান্তি ছিল, অভিযোগ ছিল, অনেক কিছু বলারও ছিল। কিন্তু আজকে কারো প্রতি কোনো অভিযোগ না করে নিজের ব্যর্থতাগুলো মাথা পেতে নিলেন, জনগণকে ধন্যবাদ দিলেন, তারপর মন ভার করে সবার থেকে বিদায় নিলেন। তার বিরুদ্ধে হয়তো 1000টা অভিযোগ আছে, সমালোচনা আছে, কিন্তু বিদায় নেওয়ার সময় আমাদের আক্ষেপ করারও আছে। নিজেদের মারামারি আর অসভ্যতামির কারণে একটা লোককে ঠিকঠাক কাজে লাগাতে পারিনি আমরা। এখন হয়তো তাকে তেমন কিছু মনে হচ্ছে না, হবেও না। কিন্তু কোনো একদিন কোনো সরকারের সমালোচনা করতে গিয়ে যখন ব্যাকস্পেস চেপে পোস্ট ডিলিট করতে হবে, তখন মনে পড়বে আমাদের একজন ডক্টর ইউনূস ছিলেন, যার আমলে আমরা মন ভরে সমালোচনা করতে পেরেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে সঠিকভাবে কাজ করতে না পারেন, সেজন্যই আওয়ামী লীগ ইচ্ছাকৃতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে রেখেছিলেন। আওয়ামী লীগ এবং আওয়ামী প্রশাসন দায়ী অন্ততপক্ষে 70%, আর বিএনপির দায়ী 20%। তবে বিএনপি সহযোগিতা থাকলে আওয়ামী লীগ অস্থিতিশীল করা তো দূরের কথা, নিজেদের বাঁচার জন্যই কুল খুঁজে পেতেন না। এদিকে জানা গেছে কূটনৈতিক লাল পাসপোর্ট হস্তান্তর করেছেন সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সরকারের মেয়াদকালেই প্রায় 1 সপ্তাহ আগে ক্ষমতায় থাকা অবস্থায় তিনি পাসপোর্টটি জমা দেন। প্রধান উপদেষ্টার পাশাপাশি উপদেষ্টা ও উপদেষ্টার পদমর্যাদার আরও অনেকে ইতোমধ্যে তাদের কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন। তবে এখনও কয়েকজন উপদেষ্টা লাল পাসপোর্ট জমা দেননি। এছাড়াও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা পাওয়া দল বিএনপির কাছে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এছাড়াও নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা কবে ছাড়বেন বিদায়ী প্রধান উপদেষ্টা এবং এরপর কোথায় থাকবেন তিনি।
ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে জানিয়েছে তিনি যমুনা ছেড়ে গুলশানে নিজের বাসভবনে উঠেছেন। 1 সপ্তাহ সময় পর্যন্ত তিনি পাননি। সরকারের একটি সূত্র বলছে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনায় উঠতে পারেন, তবে এর আগে ভবনটিতে কিছু সংস্কার কাজ প্রয়োজন। সংস্কার সম্পন্ন করতে কিছু সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর 2024 সালের 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল। টানা 559 দিন দায়িত্ব পালনের পর মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। দায়িত্ব শেষের পর তিনি রাষ্ট্রীয় প্রটোকল ছাড়াই যমুনায় ফিরে যান। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে এখন তিনি আগের পেশাগত কর্মকাণ্ডে ফিরতে পারেন, পাশাপাশি নব অনুমোদিত গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম তদারকিতেও যুক্ত হতে পারেন। দেশের 116তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে গত 17 মার্চ প্রতিষ্ঠানটি অনুমোদন পেয়েছে। মঙ্গলবার নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রাক্কালে তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গণতান্ত্রিক অভিযাত্রাকে সমুন্নত রাখার আহ্বান জানান। ভাষণের শুরুতে ডক্টর ইউনূস 5 আগস্টের গণ অভ্যুত্থানের কথা স্মরণ করে বলেন, সেদিন কি মহামুক্তির দিন ছিল। দৈত্যের গ্রাস থেকে তরুণ ছাত্রছাত্রীরা দেশকে বের করে এনেছে। দেশ মুক্ত হলেও সম্পূর্ণ অচল ছিল। 18 মাস আগে যখন দায়িত্ব নিয়েছিলাম তখন আমরা শূন্য থেকে শুরু করিনি, শুরু করেছি মাইনাস থেকে। সুপ্রিয় দর্শক, আমরা কি ডক্টর ইউনূসকে সঠিকভাবে ব্যবহার করতে পেরেছি? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। যমুনায় আজকে বিষাদ নেমে এসেছে। যমুনায় রাজ্যের হাহাকার। যমুনার প্রতিটি ইট যেন কান্নায় ভেঙে পড়েছে। যমুনার প্রতিটা দেয়াল শোকে কাতর হয়েছে। যমুনা থেকে এক হাহাকার বাণী শোনা যাচ্ছে, ছুটে আসছে, জনতার দিকে ধেয়ে আসছে যে কত বড় মহারথীকে আমরা হারিয়ে ফেললাম। যমুনা এই কান্না কবে নাগাদ থামাতে পারবে? নতুন প্রধানমন্ত্রী যমুনায় উঠলেও যমুনার এই কান্না থামবে কিনা? যমুনার বুকে বিশাল বিশাল ঢেউ এই কান্নাকে আরো বেশি উগরে দেবে কিনা? এই কান্নার মানে শব্দ দেশের গণ্ডি পেরিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে কিনা? সেই প্রশ্নগুলো আজকে জাতির সামনে, জাতির বিবেকের কাছে চলে এসেছে। কারণ যমুনা ছেড়ে দিয়েছেন অতঃপর অনেক সমালোচনার মুখে সাবেক প্রধান উপদেষ্টা, বিশ্বজয়ী, বিশ্ববরেণ্য, বাংলাদেশে তো বটেই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ বাঙালি, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালির যে জরিপ করেছিল বিবিসি বাংলা, সেখানে বঙ্গবন্ধুকে সেই উপাধি দিয়েছিল তারা। জরিপে সেটাই পাওয়া গিয়েছিল। রবীন্দ্রনাথকে ডিঙিয়ে বঙ্গবন্ধু হয়েছিলেন 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। এখন যদি জরিপ করা হয় তাহলে নিশ্চিত করে 1000 বছর না, লক্ষ বছরের শ্রেষ্ঠ মানব হতে পারেন যে প্রফেসর ইউনূস। সেই প্রফেসর ইউনূসকে যমুনা ছাড়তে হলো, এর চাইতে দুঃখের খবর আর কি হতে পারে? তাকে যমুনায় রেখে দিলে হতো না? কিংবা এই যে 1.5 বছর দেশকে ইউরোপে পরিণত করলেন তিনি, সিঙ্গাপুরে পরিণত করলেন তিনি, তার পুরস্কার হিসেবে সামান্য একটু মানে ট্রফি হিসেবে যমুনাটা তার জন্য বরাদ্দ করে দিলে পারতো না সরকার? আমার মনে হয় যে পারত। কারণ অনেক কিছুই তো একটা দেশ অনেক মানুষকে, তার জনগণকে, তার নাগরিককে দিয়ে থাকে। এটা দিলে এমন কি ক্ষতি হতো? কিন্তু হাই আল্লাহ খালেদ, এই কাজটা নতুন সরকার করলো না। এই নতুন সরকার যে কাজটা করলো না, তার মানে নতুন সরকার একজন জ্ঞানীর মানে একজন গুণীর সমাদর করতে পারলো না। এটা ভবিষ্যতে নিন্দার কাজ হবে কিনা সেটা হয়তো ইতিহাসই কথা বলবে। যমুনা ছেড়েছেন প্রফেসর ইউনূস, যমুনা ছেড়ে নিজের বাসায় উঠেছেন গুলশানে। তার মেয়াদ শেষ হয়েছে 17 তারিখে। 28 তারিখে তিনি যমুনা ছাড়লেন এবং যমুনা ছাড়ার এই তথ্যটা নিশ্চিত যেটা করছে গণমাধ্যম, সেটা একটু আলোচনা করে বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। কি হলো, কেন যমুনা ছাড়লেন, এরপরে তিনি কোথায় যাবেন সেই আলোচনা করবো এই ভিডিওতে। থাকবে বলছিলাম প্রফেসর ইউনূসের যমুনা ছাড়ার কথা। যমুনা ছাড়ার মাধ্যমে যমুনাতে রাজ্যের হাহাকার তৈরি হওয়ার কথা। যমুনাতে যে কর্মচারীরা কাজ করতেন তারা নিশ্চয়ই আজকে প্রচুর কান্নাকাটি করেছেন। সেই দৃশ্য যদি ডকুমেন্টারি হিসেবে উপস্থাপন করেন আমাদের খুবই প্রিয় ভাজন প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সেক্রেটারি, তিনি যদি এই ডকুমেন্টারিটা জাতিকে দেখার সৌভাগ্য করে দেন, কিংবা সাবেক সংস্কৃতি উপদেষ্টা তিনি যদি এই ছাড়ার মুহূর্ত, আবেগঘন মুহূর্ত নিয়ে একটা ফিল্ম বানান এবং সেই ফিল্মের পৃষ্ঠপোষকতা যদি রাষ্ট্র করে, তাহলে কি অসাধারণ একটা ফিল্ম আমরা পেতে পারতাম। কিন্তু আমার মনে হয় যে আমরা সেখান থেকে বঞ্চিত হলাম। গণমাধ্যম নিশ্চিত করছে তিনি যমুনা ছেড়েছেন। গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে যমুনা ছেড়ে গুলশানের নিজ বাসায় ডক্টর ইউনূস।
আজকে দুপুরে তিনি যমুনা ছেড়েছেন, গুলশানের নিজের বাসায় উঠেছেন বলে কালবেলাকে নিশ্চিত করেছে একটি মহল, একটি মানে প্রধান উপদেষ্টা সাবেক যিনি তার কাছের মানুষরা। সূত্র বলছে যমুনা ছাড়ার পর ভবনটিতে সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে, যাতে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে অফিসিয়াল রেসিডেন্স হিসেবে উঠতে পারেন এবং ঈদ উল ফিতরে বিদেশি কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে পারেন। অর্থাৎ তারেক রহমান ঈদের আগেই যমুনায় উঠছেন এমন তথ্য কালবেলা দিচ্ছে। কিন্তু এর আগে গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছিল যমুনা প্রফেসর ইউনূস ছাড়ার পরে অন্তত 2 মাস সময় লাগবে সংস্কার কাজ করতে, কারণ নতুন একজন উঠবেন, নতুন প্রধানমন্ত্রী, এবং প্রধানমন্ত্রী সেখানে 5 বছর থাকবেন। এই 5 বছর থাকার জন্য অনেক কিছুই তো তার নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিতে হবে। এটা অবশ্যই করা উচিত। সেটা মাত্র এই 10-12 দিনে করা সম্ভব হবে কিনা, 15 দিনে করা সম্ভব হবে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। কালবেলা বলছে যে ঈদে শুভেচ্ছা বিনিময় করতে চান তিনি নতুন প্রধানমন্ত্রী যমুনাতে, সুতরাং খুব একটা সংস্কার কাজের সময় পাবে না গণপূর্ত মন্ত্রণালয়। সেই ক্ষেত্রে হয়তো রং করার কাজগুলো হয়ে যেতে পারে। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে তার নিজের বাড়িতে থাকছেন। ডক্টর ইউনূস 2024 সালে আগস্ট থেকে যমুনায় অবস্থান করছিলেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ হওয়ার পরেও তিনি সেখানে অবস্থান করছিলেন এবং অভিযোগ রয়েছে যে তিনি সেখানে অবস্থান করেই তার ব্যক্তিগত কাজকাম, ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য, নিজের অফিস যেটা মিরপুরে ইউনূস সেন্টার, তার তো আর অফিসের অভাব নেই, সারা বাংলাদেশে সারা পৃথিবীতেই তার অফিস, সেই অফিস এবং সেই কর্মকাণ্ডগুলো তিনি করেছেন। এবং তিনি যখন এগুলো করেছেন সরকারি বাসভবনে বসে থেকে, তখন সেটা নিয়ে বিতর্ক হয়েছে, যদিও সেই বিতর্কগুলো মানে অমূলক বিতর্ক, এই বিতর্কগুলো করা উচিত নয়। যেমন আমরা গতকালকে দেখেছি ফাউজুল কবির খান, তিনি সরকারি বাংলোতে তার সাবেক কলিগ প্রধান উপদেষ্টা সাবেক প্রফেসর ইউনূস সহ সাবেক উপদেষ্টাদের ডেকে তিনি ইফতার পার্টি করেছেন। বেশ হাস্যোজ্জ্বল, অনেক খুশি, অনেক ফুর্তিতে তাদের থাকতে দেখা গেছে। দেশ যখন 1.5 বছরের রসাতলে গেছে, দেশ যখন মপতন্ত্র কায়েম করেছে দেশে, এবং তারা মেটিকুলাস ডিজাইনের মবতন্ত্র কায়েম করেছে, মবের রাজত্ব কায়েম করেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি মাটির সঙ্গে মিশে গেছে, অর্থনীতি পঙ্গু হয়ে গেছে, বিদেশের সঙ্গে একের পর এক গোপন চুক্তি করে দেশের এবং দেশের পরবর্তী সরকারকে বিপদের মধ্যে ঠেলে দিয়েছে। এরই মাঝে অর্থমন্ত্রী বলেছেন অর্থনীতির অবস্থা খারাপ, তাই কর বাড়াতে হবে। সব মিলিয়ে যে ম্যাসাকার অবস্থা করেছেন, তারপরেও গতকালকে তাদেরকে যেভাবে হাস্যোজ্জ্বল অবস্থায়, উৎফুল্ল অবস্থায় দেখা গেছে, যেন মনে হয়েছে 1.5 বছরে তারা বিশ্বজয় করে ফেলেছেন এবং দেশকে সিঙ্গাপুরে পরিণত করেছেন। অথচ সারা পৃথিবীর সঙ্গে বাংলাদেশের কানেকশন নষ্ট হয়েছে, ভারতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কানেকশন নষ্ট করা হয়েছে ঘোষণা দিয়ে। এই ব্যাপারগুলো আমরা দেখেছি এবং বিগত সরকার শেখ হাসিনা সরকারকে রাষ্ট্রবিরোধী অনেক চুক্তি বিদেশের সঙ্গে করার অভিযোগ করে গেছেন বারবার, কিন্তু সেই চুক্তিগুলো প্রকাশ্যে আনতে পারেননি। পক্ষান্তরে নিজেরা বিদেশের সঙ্গে গোপন চুক্তি করে পরবর্তী সরকারকে একটা বড় বিপদের মুখে ঠেলে গেছেন। দর্শক, শুভকামনা সাবেক প্রধান উপদেষ্টার নতুন বাসভবনে। তার নামে দুদকে যত অভিযোগ জমা পড়েছে এবং বিভিন্ন তরফ থেকে তার বিরুদ্ধে মামলা, দেশদ্রোহী মামলা, সংবিধান লঙ্ঘনের মামলা করার যে সকল কথাবার্তা আসছে, তাতে আমার মনে হয় না যে তিনি বেশি দিন দেশে থাকবেন। তিনি তো বহু দেশের নাগরিক, আনুষ্ঠানিক নাগরিকত্ব মানে পাসপোর্ট গ্রহণ না করলেও নাগরিকত্ব অনেক দেশেরই তার রয়েছে, সম্মানসূচক নাগরিকত্ব। এটা আমাদের জন্য গর্ব। সেই নিশ্চিন্ত কিংবা নির্ভেজাল কোনো একটা জায়গায় হয়তো জীবনের পরবর্তী সময়টা পার করবেন। কিন্তু নোবেল জয়ের পরে যে সম্মানটা তিনি অর্জন করেছিলেন বাংলাদেশের মানুষের কাছে, সেই সম্মানটা বোধহয় 1.5 বছরে অনেক বেশি খুইয়ে ফেলেছেন নিজের একগুঁয়ে স্বভাব প্রতিষ্ঠিত করতে গিয়ে। কারো কথা শুনবো না, আমি যেটা ভাববো সেটাই হবে, সেই নীতি প্রতিষ্ঠিত করতে গিয়ে। দর্শক, আপনার ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স। নির্বাচিত সরকার দেশের ক্ষমতায় এসেছে আর এই মুহূর্তে দেশের ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় $112 বিলিয়ন বেশি। শেখ হাসিনা যখন ক্ষমতাচ্যুত হন তখন বাংলাদেশের ঋণের পরিমাণ ছিল প্রায় $103 বিলিয়ন। মানে গত 2 বছরেরও কম সময়ে দেশের ঋণ বেড়েছে $10 বিলিয়ন মতো। কিভাবে বাড়লো? তার চেয়ে বড় কথা, এই পুরো ঋণের চাপ গিয়ে পড়বে কিন্তু নতুন সরকারের উপর। ঠিক যেমনটা হাসিনা আমলের $103 বিলিয়ন ঋণের চাপ নিয়ে শুরু করেছিল অন্তর্বর্তী সরকার। যাই হোক, ঋণ বাড়ানোর ফলে অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যাপক গালমন্দ করতেছেন। অনেকে ধারণা করতেছেন যে ইউনূস তো নতুন কোনো প্রকল্প হাতে নেয় নাই, তারপরেও এত ঋণ বাড়লো কেন? এই ঋণের টাকা কি তারা বিদেশে পাচার করে দিল? তো চলেন আজকের ভিডিওতে আলোচনা করি পুরো ব্যাপারটা। সেই সাথে বোঝার চেষ্টা করব সামনের দিনগুলোতে এই ঋণ বৃদ্ধির প্রক্রিয়া অব্যাহত থাকবে কিনা, সেটা কতটা চাপে ফেলবে বর্তমান সরকারকে। চলুন।
তো শুরুতে একটু খেয়াল করে দেখেন, গত 1.5 বছরে আমরা আমাদের বাক স্বাধীনতার সর্বোচ্চটা ব্যবহার করেছি। ইউনূস সরকারকে নানান সমালোচনা করেছি, বৈশ্বিকভাবে একজন সম্মানিত ব্যক্তির আমরা 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলেছি, আবার নানান জায়গায় ইউনূস সরকার কিন্তু ব্যর্থ হয়েছে। কিন্তু একটাবার চিন্তা করে দেখেন যে অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের যে টালমাটাল অবস্থা ছিল, যেভাবে ভারতীয় মিডিয়া আমাদের এই অভ্যুত্থানটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করছিল, সেই রকম অবস্থায় পুরো বিশ্বের কাছে দেশের এবং অভ্যুত্থানের ইমেজ ঠিক রাখার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া আর কে ছিল আমাদের? ইউনূস সরকারের নানান সমালোচনা আপনি করতেই পারেন, নানান ব্যর্থতা আপনি দেখাতেই পারেন, কিন্তু প্রতিবেশীর সাথে নিজের স্বার্থ বজায় রেখে কিভাবে মাথা উঁচু করে কথা বলতে হয় সেটা মোহাম্মদ ইউনূস আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। মুদ্রাস্ফীতি যেভাবে বাড়তে শুরু করেছিল সেটা ওখানেই আটকে রেখেছিলেন। ধ্বংস হয়ে যাওয়া ব্যাংকগুলোকে ধ্বংসের হাত থেকে বাঁচাইছেন, যেগুলো না করা হলে হয়তো দেশে একটা দুর্ভিক্ষ লেগে যেতে পারতো। আর যেসব ক্ষেত্রে ইউনূস সরকার ব্যর্থ হয়েছে, সেসব জায়গায় ব্যর্থ হয়েছে মূলত আমাদের জন্যই। কারণ আমরা গত 1.5 বছরে ইউনূস সরকারকে প্রায় 200টির মতো আন্দোলন উপহার দিয়েছে, সরকারের যে কোনো সিদ্ধান্তের বিরোধিতা করে রাজনৈতিক চাপ প্রয়োগ করেছে, প্রশাসনের মধ্যে অসহযোগিতা করেছে, মিডিয়া ট্রায়াল দিয়েছে, আরো কত কি। একটা সরকার কখনোই একা একা সফল হতে পারে না। প্রশাসন এবং বিভিন্ন বাহিনীর সর্বোচ্চ সহায়তা তার দরকার হয়, দেশের রাজনৈতিক দলগুলোরও সহায়তা দরকার হয়, যেসব জায়গায় পিছিয়ে ছিল ইউনূস সরকার। তো এত কিছুর পরেও দেশটা ভিন্নভাবে বহির্বিশ্বে পরিচিত হয় নাই, দেশের অর্থনীতিটা দাঁড়িয়েছিল এবং সময় মতো একটা নির্বাচন হয়েছে। সো এইসবের জন্য ইউনূস সরকার কিন্তু অ্যাটলিস্ট একটা ধন্যবাদ ডিজার্ভ করে। যাই হোক, চলুন মূল আলোচনায় ঢোকে, মানে বাংলাদেশের ঋণের হিসাবে ঢোকে। খেয়াল করেন, 2006 সালে যখন বিএনপি সরকার ক্ষমতা ছাড়ে, তখন বাংলাদেশের বৈদেশিক ঋণ ছিল $19 বিলিয়ন, কিছুটা কম। এরপর প্রায় 2 বছরের তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে তা বেড়ে $22 বিলিয়ন হয়। মানে 2009 সালে যখন আওয়ামী লীগ তার শাসন ক্ষমতা শুরু করে, তখন বাংলাদেশের ঋণের পরিমাণ ছিল $22 বিলিয়ন মতো। সেই আওয়ামী আমল যখন শেষ হলো, মানে 2024 সালের আগস্ট মাস, তখন দেশের ঋণের পরিমাণ গিয়ে দাঁড়ায় $103 বিলিয়ন। মানে আওয়ামী আমলের 15.5 বছরে দেশের ঋণ বেড়েছে প্রায় $82 বিলিয়ন। বছর ভিত্তিক হিসাব করলে প্রতি বছর প্রায় $5 বিলিয়ন করে নতুন ঋণ করেছিল শেখ হাসিনা। আর ইউনূস সরকারও সেই ধারা অব্যাহত রেখেছেন। গত 2 বছরেরও কম সময়ে তিনিও প্রায় $10 বিলিয়ন ঋণ করে ফেলেছেন। তো চলেন এই বিশাল ঋণের বাস্তবতাটা দেখি। দেখেন, বাংলাদেশের রপ্তানির তুলনায় আমদানি কিন্তু বেশি। সাম্প্রতিক সময়ের হিসাব মতে আমাদের রপ্তানি এবং আমদানির মধ্যে বাণিজ্য ঘাটতি থেকে যায় মোটামুটি $20 বিলিয়ন আশেপাশে। আর আমাদের এই ঘাটতি পূরণ করে দেয় আমাদের প্রবাসী ভাইদের পাঠানোর রেমিটেন্স। মানে কাগজে কলমে আমাদের বেসিক চাহিদা পূরণে আমরা কিন্তু মোটামুটি স্বয়ংসম্পূর্ণ, কিন্তু আমাদের উদ্বৃত্ত নাই, যে কারণে দেশের অবকাঠামোগত উন্নয়নের জন্য আমাদেরকে ঋণ করতে হয়। বিগত সময়ের সরকারগুলো ঋণ করেছে এই অবকাঠামোগত উন্নয়নের জন্য, মানে রাস্তাঘাট, ব্রিজ, ফ্লাইওভার, বন্দর, বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি নির্মাণের জন্য। কিন্তু সেই উন্নয়ন প্রকল্পের অনেকগুলোই ছিল অপরিকল্পিত এবং অদূরদর্শী। সরকার এসব উন্নয়ন প্রকল্প হাতে নিত 3টা চিন্তা মাথায় রেখে। প্রথমত, দেশের মানুষের উপকার হবে, যোগাযোগ স্মুথ হবে। দ্বিতীয়ত, দেশ বিদেশের মানুষের কাছে উন্নয়নের গল্প বলা যাবে। তৃতীয়ত, এই উন্নয়ন প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ দুর্নীতি করা যাবে। এই যে হাসিনা আমলের প্রায় $82 বিলিয়ন ঋণ, এই টাকার বেশিরভাগই নেওয়া হয় দেশের মেগা প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য। দেশব্যাপী গত 15 বছরে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় এরকম অসংখ্য মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যেগুলো কয়েকটা আমি উল্লেখ করছি। যেমন পদ্মা সেতু, পদ্মা রেল সেতু, যমুনা রেল সেতু, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে, আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা মেট্রো রেল, বিমানবন্দরের 3rd টার্মিনাল, ঢাকা রংপুর এশিয়ান হাইওয়ে, ঢাকা মাওয়া হাইওয়ে, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, কর্ণফুলী টানেল, অসংখ্য ব্রিজ, ফ্লাইওভার, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বেশ কিছু সমুদ্র বন্দর ইত্যাদি। তো এগুলোর মধ্যে বেশ কিছু প্রকল্প আছে খুবই উপকারী, আবার কিছু প্রকল্প খরচ বিবেচনায় কোনোভাবেই উপকারী না। আর এসব প্রকল্পের জন্য গত 16 বছরে $82 বিলিয়ন ঋণ নিয়েছিল শেখ হাসিনা। কিন্তু আপনার কি মনে হচ্ছে যে এই প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য যত টাকা দরকার ছিল সবটাই শেখ হাসিনা নিয়ে ফেলেছিল? না, কারণ বৈদেশিক ঋণের বা সরকারি প্রকল্পের ঋণের একটা সিস্টেম আছে। এখানে যেই কাজের জন্য ঋণ চুক্তি করা হয়, সেই কাজের অগ্রগতির সাথে ধাপে ধাপে সেই ঋণের অর্থ ছাড়া হয়। মনে করেন, আপনি 10টি প্রকল্পের জন্য $100 বিলিয়ন ঋণ চুক্তি করলেন 5টি প্রতিষ্ঠানের সাথে, মানে আপনি 100 বিলিয়নের চুক্তি করে ফেলেছেন। এবার কাজের অগ্রগতির সাথে সাথে কখনো $5 বিলিয়ন, কখনো $10 বিলিয়ন এইভাবে অর্থ ছাড়া হবে। আর এভাবেই হাসিনা $82 বিলিয়ন পর্যন্ত কিন্তু ঋণ ছাড়াতে পেরেছিল। কিন্তু প্রকল্পগুলো তো এখনো শেষ হয় নাই, মানে শেষ না হওয়া প্রকল্পগুলোর ঋণের টাকা এখনো পুরোপুরি দেশে ঢুকে নাই, চুক্তি হয়ে আছে। কাজ আগানোর সাথে সাথে সেই টাকাগুলো দেশে ঢুকবে আর মোট ঋণের পরিমাণ বাড়তে থাকবে, যেভাবে ইউনূস সরকারের আমলেও কিন্তু ঢুকেছিল। এবার খেয়াল করেন, গত 1.5 বছরে ইউনূস সরকার নতুন নতুন কোনো প্রকল্প হাতে নিয়েছে কিনা? নেয় নাই, কিন্তু চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত এগিয়ে নিয়ে গেছেন। সেই কাজ এগিয়ে নেওয়ার জন্য ঋণ এসেছে, কারণ চুক্তি তো আগে ছিল। যদি ইউনূস সরকার চাইতেন যে আমি চলমান প্রকল্পের কাজগুলো এগিয়ে নেব না, আটকে রাখবো, তাহলে কিন্তু গত 1.5 বছরে প্রকল্প কেন্দ্রিক যে ঋণের টাকা সেগুলো আসতো না। কিন্তু কাজ থামিয়ে রাখার মধ্যে কোনো ক্রেডিট নাই, বরং কাজগুলো শেষ হলেই বরং জনগণের ভোগান্তি কমে যায়। সেই জায়গা থেকে গত 1.5 বছরে অস্বাভাবিক গতিতে প্রতিটি প্রকল্পের কাজ এগিয়েছে। যমুনা রেল সেতুর কাজ শেষ হয়ে গেছে, ভাঙা যশোরের নতুন রেল প্রকল্পের কাজ শেষ হয়ে গেছে, আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা রংপুর হাইওয়ে, মেট্রো রেলের 1 নম্বর এবং 5 নম্বর লাইনের কাজ, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের
কাজ ইত্যাদিতে ব্যাপক অগ্রগতি হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই ঢাকা বাইপাস উদ্বোধন হয়ে গেছে। আর এই কাজগুলো কিন্তু সবই শেখ হাসিনার আমলে শুরু হয়েছিল। এইসব কাজের জন্য ঋণের শিডিউলটাও হাসিনাই করে গিয়েছিলেন। ইউনূস শুধু কাজগুলো চলতে দিয়েছে, প্রতিহিংসা করে কাজগুলো বন্ধ করে দেননি, ফলে তার সময়েও ঋণ বেড়েছে। আর যেসব প্রকল্প এখনো শেষ হয় নাই, সেসব প্রকল্পের জন্য আরো প্রায় $45 বিলিয়ন ঋণ পাইপলাইনে আছে, যেগুলো আগে চুক্তি করে গিয়েছিলেন শেখ হাসিনা। সামনে সরকারের উপর সেই নতুন ঋণগুলো কিন্তু চলে আসবে। তার মানে এখনো যে দেশে ঋণ ঢুকতেছে, এগুলো হাসিনা আমলের চুক্তির ফলেই, হাসিনা আমলের চালু করে যাওয়া কাজের ফলেই। তো আপনি আসলে ঋণ বৃদ্ধির জন্য ইউনূস সরকারকে তখনই দূর দিতে পারতেন যদি ইউনূস নিজে বড় কোনো ঋণ চুক্তি করে যাইতো কিংবা বড় কোনো প্রকল্প শুরু করত, কিন্তু সেটা তিনি করেন নাই। সেই সাথে আরো কিছু কারণে ঋণ বেড়েছে। দেখেন, দরিদ্র এবং উন্নয়নশীল দেশগুলোতে যখন উন্নত বিশ্ব ঋণ দেয়, তখন একটা সময় বেঁধে দেয় যে এত সময় পর থেকে এই ঋণের কিস্তি শুরু হবে। আর সরকার ওই সময়ের মধ্যে দুই একটা প্রকল্প বাস্তবায়ন করে ফেলে, সেই প্রকল্পের রাজস্ব থেকে ঋণ পরিশোধের প্ল্যান করে। কিন্তু আমাদের বাস্তবায়ন হয়ে যাওয়া প্রকল্পগুলোর রাজস্বও ঋণ পরিশোধের ছিটে ফুটে এফোর্ড করতে পারছে না। আপনাদের মনে থাকার কথা, হাসিনা আমলের শেষ দিকে এরকম বেশ কিছু ঋণের কিস্তি শুরু হয়ে গিয়েছিল। আর সেসব কিস্তি পরিশোধের জন্য হাসিনা আমাদের রিজার্ভের টাকা খরচ করতে থাকে এবং আমাদের রিজার্ভ কমতে শুরু করে। সেই সাথে ঋণের কিস্তি প্রদানের জন্য IMF থেকে নতুন করে ঋণের পথেও হাঁটে হাসিনা সরকার। সেই ঋণের প্রথম চালান কিন্তু তারা পেয়েও যায়। আর হাসিনার পর সেই ঋণ পরিশোধের চাপ আসে ইউনূস সরকারের উপর। নতুন করে কয়েকটি ঋণের কিস্তিও শুরু হয় গত কয়েক বছরে। আর সেই কিস্তির টাকা পরিশোধ করতে ইউনূস সরকার দেশের প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এবং IMF থেকে প্রাপ্ত ঋণটাকেই ব্যবহার করেছে। মানে দেশের অবস্থা এমন হয়ে গেছে যে উন্নয়নের জন্য এমন পরিমাণে ঋণ করা হয়েছে, সেই ঋণের টাকা পরিশোধ করার জন্য নতুন করে ঋণ করতে হচ্ছে। কারণ ঋণ পরিশোধের সময় চলে এসেছে, কিন্তু প্রকল্পগুলো এখনো শেষ হয় নাই। যেগুলো শেষ হয়েছে সেগুলো থেকেও পর্যাপ্ত রাজস্ব আসছে না। তো অর্থনীতিবিদরা কিন্তু হাসিনা আমলে একাধিকবার বলেছিলেন যে পরিমাণ ঋণ করে মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন করা হচ্ছে, সেই প্রকল্প থেকে প্রাপ্ত রাজস্ব দিয়ে সেই ঋণ পরিশোধ করা সম্ভব হবে না। শুধু শুধু ঋণের বোঝা বাড়বে, এবং হচ্ছেও কিন্তু তাই। হ্যাঁ, জনগণ সুবিধা পাচ্ছে, কিন্তু অতিরিক্ত ঋণের ফলে দেশের মুদ্রাস্ফীতি বেড়ে যাচ্ছে, দ্রব্যমূল্য বাড়তেছে। এসবের ফলে আবার বিপদেও পড়তেছে ওই জনগণই। বলা হয়েছিল যে পদ্মা রেল সেতু থেকে আয় হবে 1400 কোটি টাকা, বাট বাস্তবে হয়েছে মাত্র 26 কোটি টাকা। আবার পদ্মা সেতুর ফলে দেশের GDP 2% বেড়ে যাবে বলে বলা হয়েছিল, কিন্তু সেটাও বাস্তবে হয় নাই। রাজস্ব বাড়ে নাই, কিন্তু ঋণ বেড়েছে। শুধু দৃশ্যমান উন্নয়নটাই হয়েছে। বরং ইউনূস সরকার গত 1.5 বছরে রাজস্ব বৃদ্ধির জন্য চেষ্টা করেছিল, দুই একটা জায়গায় সফল হয়েছে। যেমন বিমান পরিবহন খাত গত বছর সর্বোচ্চ মুনাফা করে। দেশের রেমিটেন্সের প্রবাহ গত বছর রেকর্ড $30 বিলিয়ন পর্যন্ত পৌঁছে যায়। চট্টগ্রাম বন্দরও গত বছর সর্বোচ্চ মুনাফা অর্জন করে, কিন্তু নানান আন্দোলন, দাবি দেওয়া, সরকারকে অসহযোগিতা ইত্যাদির কারণে অন্য সব জায়গায় সরকার আয় বাড়াতে ব্যর্থ হয়। এসব নানান ঝামেলায় পড়ে পোশাকের রপ্তানি কমে যায়, বাণিজ্য ঘাটতি বেড়ে যায় ইত্যাদি। আর এত কিছুর পরেও কোন রকম ব্লান্ডার না করে বরং ইউনূস সরকার রিজার্ভের পরিমাণটা ডাবল করে রেখে গেছেন। তার মানে আশা করি বুঝতে পারছেন যে ইউনূস সরকারের সময় আসলে কেন ঋণ বেড়েছিল। আর ঠিক ওইসব কারণে আগামী কয়েক বছরে বিএনপি সরকারের আমলেও কিন্তু ঋণ বাড়বে। কারণ হাসিনা আমলে শিডিউল হয়ে থাকা আরো $45 বিলিয়ন ঋণ আসবে, আর নতুন করে কিছু ঋণের পরিশোধের পিরিয়ডও শুরু হয়ে যাবে। তবে হ্যাঁ, বিএনপি চাইলে এই $45 বিলিয়ন ঋণটা আটকে দিতে পারে। কিভাবে? যদি সে চলমান মেগা প্রকল্পের কাজগুলো বন্ধ করে দেয়। কিন্তু এই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তটা হবে বিএনপির জন্য আরো বেশি ক্ষতিকর। কারণ ইতিমধ্যেই অনেক প্রকল্পের 80 থেকে 90% কাজ শেষ হয়ে গেছে। তার মানে বিপুল পরিমাণ অর্থ এখানে বিনিয়োগ হয়ে গেছে, যেই টাকাগুলোর কিস্তি কিন্তু পরিশোধ করতেই হবে। কিন্তু প্রকল্প শেষ না হলে সেই পুরো অর্থটাই অপচয় হয়ে যাবে, যেটা কোনোভাবেই ভালো কিছু বয়ে আনবে না। তাই বিএনপিকে ঠিকঠাক টিকে থাকতে হলে সরকারের আয় বাড়াতে হবে, যাতে ঋণ পরিশোধ করাটা সহজ হয়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়েছেন। দোয়া করি ভালো থাকবেন স্যার। আপনি গ্রেট লিডার, আওয়ার নেশন নিড ইউর স্যার। যেখানেই থাকবেন সবসময় ভালো থাকুন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দীর্ঘায়ু দান করুক, আমরা এই প্রার্থনাই করব। দেশের দুঃসময়ে আপনি বাংলাদেশের পাশে ছিলেন, ইনশাল্লাহ সবসময় আপনাকে আমরা পাশে পাব। স্যালুট জানাই আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে। তিনি না থাকলে দেশের এই স্বাভাবিক পরিস্থিতি আমরা কখনোই পেতাম না। খুব শক্তভাবে তিনি সব কিছু ঠিকঠাক রেখে এই দেশটা এখনো পর্যন্ত এ পর্যন্ত স্বাভাবিক অবস্থায় ধরে রেখেছিল।
কত বাধা বিপত্তি, কত স্যাংশন, কত নিষেধাজ্ঞা সব কিছু কাটিয়ে তিনি সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ একটা নির্বাচনের পরিবেশ তৈরি করেছিলেন এবং শেষমেশ সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের কাছে, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আজকে চলে গেলেন তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে। যেখানে থাকবেন ভালো থাকবেন, দোয়া করি। আপনারা জানাবেন প্রিয় দর্শক আপনাদের মতামত, অপিনিয়ন কি। আল্লাহ হাফেজ।